পরবর্তী মোগলকাল বা উত্তর মোগলকাল, এখানে যে রাজারা আসে তারা হলো বাহাদুর শাহ, জাহাদার শাহ, ফারুক শিয়ার, মোহাম্মদ শাহ, আহমেদ শাহ, আলমগীর দ্বিতীয়, শাহ আলম দ্বিতীয়, আকবর দ্বিতীয়, বাহাদুর শাহ দ্বিতীয়। বাহাদুর শাহ, জাহাদার শাহ, ফারুক শিয়ার, মোহাম্মদ শাহ, আহমেদ শাহ, আলমগীর দ্বিতীয়, শাহ আলম দ্বিতীয়, আকবর দ্বিতীয় আর বাহাদুর শাহ দ্বিতীয়। প্রথমে বাহাদুর শাহ বা মুয়াজ্জাম, ঔরঙ্গজেবের সবচেয়ে বড় ছেলে হলো বাহাদুর শাহ। গোলকোন্ডা জেতার জন্য ঔরঙ্গজেব বাহাদুর শাহকে পাঠিয়েছিল। এই বাহাদুর শাহের আরেক নাম হলো শাহে বেখবর। বাহাদুর শাহের দরবারে একজন ব্যক্তি ছিল জুলফিকার খান। বাহাদুর শাহের মৃত্যুর পর কে রাজা হবে এই নিয়ে তার 4 ছেলের ভেতর দ্বন্দ্ব শুরু হয়। জুলফিকার খানের জন্য জাহাদার শাহ জিতে যায় এবং পরবর্তী রাজা হিসাবে সিংহাসনে বসে। জাহাদার শাহকে লম্পট মূর্খ বলা হতো। দরবারে দুজন পণ্ডিত ছিল, আবদুল্লাহ খান আর হাসান আলী। এদের দুজনকে একসাথে বলা হয় সৈয়দ বন্ধু বা নৃত নির্মাতা। এই সৈয়দ বন্ধুর পরামর্শে ফারুক শিয়ার জাহাদার শাহকে হত্যা করে দিয়ে এই মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসে। তার শাসনকাল 1713 থেকে 1719। এর মাঝে 1716-17 এই সময় ফারুক শিয়ার খুব জটিল একটা রোগে আক্রান্ত হয়। ইংরেজ একজন ডাক্তার হ্যামিল্টন তাকে সুস্থ করে দেয়, আর এর পরিবর্তে ফারুক শিয়ার ইংরেজদের বাংলার এরিয়াতে ব্যবসায়িক ছাড়পত্র দিয়ে দেয়। এটাকেই বলা হয় ফারুক শিয়ারের ফরমান। আর এর পাশাপাশি 1717 খ্রিস্টাব্দে মারাঠাকেও আলাদা রাজ্য বলে ঘোষণা করে দেয়। ফলে ইংরেজদের আর মারাঠাদের ম্যাগনা কার্টা দেয় ফারুক শিয়ার। এরপর ওই সৈয়দ বন্ধুর কাজ মতো পরপর 3 জন এই মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসে, রফিউদ্দৌলা, রফিউদ্দৌলা আর মোহাম্মদ শাহ। রফিউদ্দৌলা আর রফিউদ্দৌলা এরা দুজনেই 3-4 মাস করে সিংহাসনে ছিল। তারপর 1719 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে মোহাম্মদ শাহ। তার আরেক নাম রসান আক্তার, তাকে রঙ্গিলা বাদশাহ বলা হতো। এই মোহাম্মদ শাহ ওই সৈয়দ বন্ধুদের হত্যা করে দেয়। তার শাসনকাল 1719 থেকে 1748। আর এই সময় বাংলা, অবধ আর হায়দ্রাবাদ এই 3টে এরিয়া স্বাধীন হয়ে যায়। বাংলা আর অবধ স্বাধীন হয়ে যায় 1722 সালে, হায়দ্রাবাদ স্বাধীন হয়ে যায় 1724 সালে। বাংলাকে স্বাধীন করে নেয় মুর্শিদ কুলি খাঁ, অবধকে শাহাদাত খান আর হায়দ্রাবাদকে নিজামুল মুলক। এর আগে 1717 খ্রিস্টাব্দে মারাঠা স্বাধীন রাজ্য বলে ঘোষণা হয়ে গিয়েছিল। এরপর 1737 খ্রিস্টাব্দে মারাঠা সম্রাট বাজিরাও প্রথম দিল্লির উপর আক্রমণ করে এবং সেখান থেকে 5 লক্ষ মুদ্রা নেয়। এরপর 1739 খ্রিস্টাব্দে ইরান থেকে আক্রমণ হয় নাদির শাহের। 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ মোহাম্মদ শাহের ওপর আক্রমণ করে। এটাকে বলা হয় কার্নালের যুদ্ধ। নাদির শাহ মোগল সাম্রাজ্যের ওপর আক্রমণ করে প্রচুর ধন সম্পদ এখান থেকে নিয়ে যায়। ফলে এর পরবর্তী রাজা আহমেদ শাহের সময় রাজকোষে কোনো অর্থ ছিল না বললেই চলে। দেখা যায় যে আহমেদ শাহকে তার সৈনিকদের বেতন দেওয়ার জন্য দরবারের জিনিসপত্র বিক্রি করতে হয়েছিল। আহমেদ শাহের মন্ত্রী ছিল ইমাদ উল মুলক। ইমাদ উল মুলক আহমেদ শাহকে হত্যা করিয়ে দিয়ে আলমগীর দ্বিতীয়কে এই সিংহাসনে বসায়। ফলে 1754 খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের সিংহাসনে বসে আলমগীর দ্বিতীয়। তার শাসনকাল 1754 থেকে 1758। এর ভেতরে 1757 খ্রিস্টাব্দে হয় বাংলার এরিয়াতে পলাশির যুদ্ধ। আর এই পলাশির যুদ্ধের পর বাংলার পুরো এরিয়া ইংরেজদের দখলে চলে যায়, এটা বলা যায়। এরপর সিংহাসনে বসে শাহ আলম দ্বিতীয়, আর তার শাসনকাল 1759 থেকে 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী মোগলকাল অর্থাৎ উত্তর মোগলকালে এই শাহ আলম দ্বিতীয় শাসনকাল সবচেয়ে বড়। এই সময় দুটো বড় বড় যুদ্ধ হয়, পানিপথের যুদ্ধ আর বক্সারের যুদ্ধ। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ আর 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ। মারাঠাদের সাথে আহমেদ শাহ আবদালের 1761 খ্রিস্টাব্দে হয় পানিপথের তৃতীয় যুদ্ধ, আর ইংরেজদের সাথে মোগল সাম্রাজ্যের যুদ্ধ হয় বক্সারের যুদ্ধ 1764 সালে। এই বক্সারের যুদ্ধে শাহ আলম দ্বিতীয় হেরে যায় এবং পরের বছর 1765 খ্রিস্টাব্দে ইংরেজরা শাহ আলম দ্বিতীয়র সাথে একটা সন্ধি করে, এলাহাবাদের সন্ধি। 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের সন্ধি। আর এই সন্ধির দরুন বাংলা, বিহার আর উড়িষ্যার প্রশাসনিক দায়িত্ব রেখে দেয় শাহ আলম দ্বিতীয়র কাছে, কিন্তু অর্থনৈতিক দায়িত্ব বা টাকা পয়সার যত মামলা আছে সমস্ত কিছু ইংরেজরা নিজেদের কাছে নিয়ে নেয়। এছাড়া শাহ আলম দ্বিতীয়কে পেনশন দিয়ে রেখে দেয়। এরপর 1806 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে আকবর দ্বিতীয়। তার শাসনকাল 1806 থেকে 1837। আকবর দ্বিতীয় হলো প্রথম রাজা যে ইংরেজদের সংরক্ষণে রাজা হয় এবং তার পুরো শাসনকাল পেনশনেই চলে। আর এই সময় তার পেনশনের পরিমাণ কমে যায়। এখন 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় যখন ইংল্যান্ড গিয়েছিলেন, তখন আকবর দ্বিতীয় রাজা রামমোহন রায়কে তার পেনশনের ব্যাপারে ইংল্যান্ডের মহারানীর সাথে কথা বলার কথা বলে। আর রাজা রামমোহন রায়ের উদ্যোগে এই আকবর দ্বিতীয়র পেনশন প্রায় 30,000 মুদ্রা বেড়ে যায়। এরপর 1837 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে বাহাদুর শাহ দ্বিতীয়। তিনি জাফার নামক একটা বই লিখতেন। তার শাসনকালে মোটামুটি 1855-56 এই সময়ে গিয়ে তার পেনশন বন্ধ হয়ে যায়। আর এরপর 1857 খ্রিস্টাব্দে ভারতে শুরু হয় মহাবিদ্রোহ।
ফলে দিল্লি তথা ভারতের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর শাহ দ্বিতীয়। কিন্তু ইংরেজরা শেষমেশ এই মহাবিদ্রোহ থামিয়ে দেয় এবং বাহাদুর শাহ দ্বিতীয়কে মায়ানমার বা রঙ্গুনে পাঠিয়ে দেয়। আর সেখানেই 1862 খ্রিস্টাব্দে গিয়ে বাহাদুর শাহ দ্বিতীয় মারা যায়। এখন মহাবিদ্রোহ থামিয়ে দেওয়ার পর 1858 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ভিক্টোরিয়া ঘোষণাপত্র পাঠ করা হয়, যার মাধ্যমে ভারতের শাসনভার ইংল্যান্ডের মহারানীর হাতে চলে যায়। ফলে এই সময় থেকেই ভারতে মোগল সাম্রাজ্য শেষ হয়ে যায়। এবার এই মোগল সাম্রাজ্য থেকে মিসলিনিয়াস কিছু টপিক, যেমন এই যে গুরুত্বপূর্ণ রাজারা এলো, এদের সমাধি কোথায় কোথায় রয়েছে। বাবরের সমাধি প্রথমে ছিল আগ্রা, পরে সেটাকে তুলে কাবুল নিয়ে যাওয়া হয়। হুমায়ুনের সমাধি দিল্লিতে, হুমায়ুনের মকবরাতে। এই হুমায়ুনের মকবরা তৈরি করেছিল তার স্ত্রী হামিদা বানু বেগম। এরপর আকবরের সমাধি রয়েছে সিকান্দারা, ফতেপুর সিক্রির সিকান্দারাতে। জাহাঙ্গীরের সমাধি রয়েছে লাহোরের সাদরাতে। শাহজাহানের সমাধি আগ্রার তাজমহলে। ঔরঙ্গজেবের সমাধি ঔরঙ্গাবাদে। আর শেষ শাসক বাহাদুর শাহ দ্বিতীয় সমাধি রঙ্গুনে। যদিও বাহাদুর শাহ দ্বিতীয় দিল্লিতে তার সমাধির জন্য একটা মকবরা তৈরি করিয়েছিলেন, হায়াতি মকবরা। এরা ছাড়া মোগল সাম্রাজ্যে অন্য যেসব রাজারা এসছে তাদের মকবরা বা তাদের সমাধি ওই হুমায়ুনের মকবরার ভেতরেই রয়েছে। এই মোগল সাম্রাজ্যের সময় কিছু বিখ্যাত পুস্তকের রচনা হয়, যেমন বাবরের লেখা তুজুকে বাবরি। পরবর্তীতে এর ফার্সি অনুবাদ করে আব্দুল রহিম খানেখানা, যার নাম হয় বাবরনামা। হুমায়ুনের আত্মজীবনী হুমায়ুন নামা, এটি লিখেছিল তার বোন গুলবাদান বেগম। আকবরের আত্মজীবনী আকবরনামা, এটি লিখেছিল আব্দুল রহিম খানেখানা। জাহাঙ্গীর তার আত্মজীবনী লিখেছিল তুজুকে জাহাঙ্গীরি, যদিও এটা শেষ করেছিল পরবর্তীতে মতমিদ খান। শাহজাহানের জীবনী শাহজাহান নামা, এটি লিখেছিল ইনায়াত খান। মোগল সাম্রাজ্য সম্পর্কে লেখা তবকাতে আকবর, এটি লিখেছিল নিজামুদ্দিন আহমেদ। এরপর দারাশিকোর সময় বহু পুস্তকের ফার্সি অনুবাদ হয়, যেমন মহাভারতের ফার্সি অনুবাদ করে বাদায়ুনি আবুল ফজল আর ফৈজি। মহাভারত বাদায়ুনি আবু ফজল ফৈজি। রামায়ণের ফার্সি অনুবাদ করে বাদায়ুনি। অথর্ববেদ বাদায়ুনি আর হাজি ইব্রাহিম। লীলাবতী ফৈজি। রাজতরঙ্গিনী শাহ মোহাম্মদ শাওয়াজি। দারাশিকো নিজে দুটি পুস্তকের ফার্সি অনুবাদ করে, উপনিষদ আর গীতার। দারাশিকো উপনিষদ আর গীতার ফার্সি অনুবাদ করে। এই যে মোগল সাম্রাজ্যের রাজারা বাবর, হুমায়ুন, আকবর, এদের অরিজিনাল নাম হলো, বাবরের অরিজিনাল নাম জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, হুমায়ুন নাসিরুদ্দিন মোহাম্মদ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, জাহাঙ্গীর নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, শাহজাহান শিয়াবুদ্দিন মোহাম্মদ শাহজাহান, ঔরঙ্গজেব মঈনুদ্দিন মোহাম্মদ বাবর, জাহিরুদ্দিন হুমায়ুন নাসিরুদ্দিন, বাবর জাহিরুদ্দিন হুমায়ুন নাসিরুদ্দিন, আকবর জালালউদ্দিন, জাহাঙ্গীর নুরউদ্দিন, আকবর জালালউদ্দিন, জাহাঙ্গীর নুরউদ্দিন, শাহজাহান শিয়াবুদ্দিন, ঔরঙ্গজেব মঈনুদ্দিন, শাহজাহান শিয়াবুদ্দিন, ঔরঙ্গজেব মঈনুদ্দিন, বাবর জাহিরুদ্দিন হুমায়ুন নাসিরুদ্দিন, আকবর জালালউদ্দিন, জাহাঙ্গীর নুরউদ্দিন, শাহজাহান শিয়াবুদ্দিন, ঔরঙ্গজেব মঈনুদ্দিন। বাহাদুর শাহর আসল নাম মুয়াজ্জাম আর মোহাম্মদ শাহর আসল নাম রওশন আক্তার। এবার হুমায়ুনের শাসনকালের মাঝে কিছুটা সময় ভারতের শাসনভার চলে এসেছিল সুর বংশের কাছে। দিল্লিতে এই সুর বংশের স্থাপনা করে শেরশাহ সুরি। এই সুর বংশ লোদি বংশেরই একটা অংশ। এখন লোদি বংশের প্রতিষ্ঠাতা বহরুল লোদি আফগানিস্তান থেকে এসেছিল, ফলে লোদি বংশকে বলা হয় প্রথম আফগান বংশ। আর লোদি বংশেরই একটা অংশ ছিল এই সুর বংশ, এই জন্য এই সুর বংশকে বলা হয় দ্বিতীয় আফগান বংশ। দিল্লিতে এই সুর বংশ প্রতিষ্ঠা করার আগে 1539 আর 1540 খ্রিস্টাব্দে শেরশাহ সুরির সাথে হুমায়ুনের যুদ্ধ হয়। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ, 1540-এ বিলগ্রামের যুদ্ধ। এই বিলগ্রামের যুদ্ধ জিতে শেরশাহ দিল্লিতে সুর বংশের প্রতিষ্ঠা করে এবং দিল্লিতে একটা কেল্লা নির্মাণ করায়, কিলায়ে কুনহা বা পুরনো কিলা। এরপরে শেরশাহ উপাধি নেয় হজরতে আলা। 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধের পর শেরশাহ দিল্লিতে একটা কেল্লা নির্মাণ করায়, কিলা এ কুনহা বা পুরনো কেল্লা, আর এরপর উপাধি নেয় হজরতে আলা। এরপর 1541, 42, 43, 44, 45 এই 5 বছর বিভিন্ন লোকের সাথে শেরশাহের যুদ্ধ হয়। যেমন 1541 সালে গক্ষর জাতির সাথে যুদ্ধ হয়, 1542 সালে মালবা আক্রমণ করে, 43-এ রায়সেন আক্রমণ করে, 44-এ মেওয়ার আক্রমণ করে, 45-এ কালিঞ্জর। 41, 42, 43, 44, 45 গক্ষর জাতি, মালবা, রাইসিন, মেওয়ার, কালিঞ্জর। গক্ষর, মালবা, রাইসিন, মেওয়ার, কালিঞ্জর। গক্ষর, মালবা, রাইসিন, মেওয়ার, কালিঞ্জর। 1541 সালে গক্ষর জাতির সাথে যুদ্ধ করার পর শেরশাহ রোহতাসগড়ের কেল্লা নির্মাণ করেছিল। 1542 সালে মালবা খুব সহজেই তিনি জিতে যান। 1543-এ রায়সেন আক্রমণ করে। এই রায়সেনের রাজা ছিল পুরনমল। শেরশাহ এই রায়সেন ছল করে জিতেছিল, ফলে রায়সেন জেতার পরই শেরশাহের গায়ে
কলঙ্ক লেগে যায়। 1544-এ মেওয়ার আক্রমণ করে এবং জিতে যায়। আর এই মেওয়ার জেতার পরই শেরশাহ বলে যে আমি এক মুঠো বাজরার জন্য পুরো হিন্দুস্তান ছেড়ে দিলাম। এরপর 1545 সালে কালিঞ্জর আক্রমণ করে। কালিঞ্জরের রাজা ছিল বীরজ সিং। শেরশাহ এই কালিঞ্জরের দুর্গ আক্রমণ করতে গিয়ে একটা কামানের গোলা শেরশাহের বারুদের গুদামে এসে পড়ে এবং সেটা ব্লাস্ট হয়ে শেরশাহ সেখানেই মারা যায়। এরপর শেরশাহের কবর দেয়া হয় সাসারামে। ফলে 1545 খ্রিস্টাব্দে এই সুর বংশের সিংহাসনে বসে তার ছেলে ইসলাম শাহ। শেরশাহের পরে আসে ইসলাম শাহ। ইসলাম শাহ এই সুর বংশ কোনো রকমে চালায়, কিন্তু 1553 খ্রিস্টাব্দে গিয়ে তিনিও হঠাৎ করে মারা যান। এরপরে সিংহাসনে বসে সিকান্দার শাহ। এই সিকান্দার শাহের সময় হুমায়ুন আবারও এই দিল্লির ওপর আক্রমণ করে এবং সিকান্দার শাহকে হারিয়ে দিয়ে 1555 খ্রিস্টাব্দে দিল্লিতে আবারও মোগল সাম্রাজ্যের সূচনা করে। এর মাঝে শেরশাহ প্রশাসনিক দিকে খুবই কাজ করেছিল। তার দরবারে ছিল টোডারমল। টোডারমল এই সময় কৃষি থেকে ট্যাক্স তোলার জন্য নিয়ে এসেছিল জাপ্তি প্রথা। আর এই টোডারমলের জন্যই শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়। পরবর্তীকালে এই টোডারমল আকবরের দরবারে চলে যায় এবং টোডারমলের পরামর্শ মতো আকবরও প্রশাসনিক দিক থেকে খুবই উন্নতি করেছিল। এখন টোডারমল যেহেতু ইনিশিয়ালি শেরশাহের দরবারে ছিল, এই জন্য শেরশাহকে আকবরের পথ প্রদর্শক বলা হয়। শেরশাহের সময় কৃষকদের বলা হতো রেওয়াত, আর তাদের কাছ থেকে কর তোলা হতো জাপ্তি প্রথার মাধ্যমে। পরবর্তীকালে ইংরেজরা এই জাপ্তি প্রথাকে ব্যবহার করেই কৃষকদের থেকে কর তুলত। সেই হিসাবে নাম হয়ে গেছে রেওয়াতওয়ারি ব্যবস্থা। এছাড়া শেরশাহ কৃষকদের জন্য পাট্টা ও কাবুলিয়াত ব্যবস্থা চালু করেছিল। 3 রকমের মুদ্রা চালু করেছিল: আশরাফি, রুপিয়া আর দাম। আশরাফি ছিল সোনার মুদ্রা, রুপিয়া রূপোর মুদ্রা আর দাম তামার মুদ্রা। এছাড়া ঢাকা থেকে কলকাতা, পাটনা হয়ে দিল্লি পর্যন্ত একটা রাস্তা তৈরি করেছিলেন যার নাম হলো সড়কে আজম, বর্তমানে যার নাম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড বা ন্যাশনাল হাইওয়ে 2। তো যাই হোক, এই হচ্ছে শেরশাহ সুরি। এরপরে আছে মারাঠা সাম্রাজ্য।